বাঙালির খাবারের তালিকায় মাছ থাকতেই হয়, আর সেটি যদি হয় ইলিশ মাছ তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু চাহিদার তুলনায় যোগান কমে যাওয়ায় প্রতি বছরই ইলিশের দাম আকাশ ছোঁয়া। তাই মাছটির চাহিদা ও যোগানের মধ্যে সমন্বয়ে এবার পরীক্ষামূলকভাবে আবদ্ধ জলাশয়ে ইলিশ চাষে সাফল্য দেখল পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্র। সেক্ষেত্রে নদী বা সমুদ্রে নয়, এবার পুকুর বা আবদ্ধ জলাশয়ে সফলভাবে ইলিশ চাষে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরে অবস্থিত কেন্দ্রীয় সংস্থাটির বিজ্ঞানীরা। ফলে বাঙালির প্রিয় ইলিশের জন্য আর দীর্ঘ অপেক্ষা করতে হবে না। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। দীর্ঘ কয়েক বছরের গবেষণার পর বিজ্ঞানীরা বলছেন নির্দিষ্ট পরিবেশে আবদ্ধ জলাশয়ে ইলিশ মাছকে বড় করে তোলা সম্ভব। এই গবেষণায় বিশেষ ভূমিকা নিয়েছে সিফ্রির রহরা কেন্দ্র। পাশাপাশি কোলাঘাট ও কাকদ্বীপেও গবেষণার কাজ চলছে। মাছের স্বাভাবিক খাদ্যের পাশাপাশি বিশেষভাবে তৈরি ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন ও পুষ্টিকর ফিড ব্যবহার করে ইলিশের দ্রুত বৃদ্ধির ব্যবস্থা করা হয়েছে। ইলিশের যে কাজটা সিফ্রি করেছে, আমাদের যতগুলো ভারতে যদি বলতে পারা যায় যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ইলিশের ওপরে প্রথম সামগ্রিকভাবে যে কাজটা সেটা কিন্তু এখানেই হয়েছে সেই হিসেবে। আর আমাদের এটা ম্যান্ডেটের মধ্যেও আসে। আমাদের দেশীয় প্রজাতির মধ্যে ইলিশ তো একটা বড় জিনিস। ভাতে মাছে বাঙালির ইলিশ যদি হয় মাছের মধ্যে আবার, তাহলে সোনায় সোহাগা যেটা বলে সেইটাই হয়। ইলিশ মাছের অনেকগুলো দিক আমরা দেখেছি। সেটা একটা দিক হচ্ছে ইলিশ মাছ সুস্বাদু, তার কারণও আছে। এটাতে প্রচুর মাত্রায় আমাদের যে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, ফ্যাট, এগুলো অনেক মাত্রায় বেশি মাত্রায় আছে। এবং এর সাথে সাথে আরেকটা কেমিক্যাল এই মাছ সাথে পাওয়া যায়, স্পেশালি ডিএইচএ, সেটা আমাদের হৃদযন্ত্র এবং মস্তিষ্কের যে স্বাস্থ্য সেইটা বজায় রাখার জন্য কিন্তু এই কেমিক্যালটা খুব ভালো। সেটা এটাতে প্রচুর পরিমাণে পাই। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে ভারতবর্ষে ইলিশ আগে বেশি মাত্রায় ছিল, অনেকটাই বেশি মাত্রায়। প্রায় একটা এস্টিমেট বলছে যে 2000 সালে আমাদের এখানে বছরে 80,000 টন ইলিশ এখানে প্রোডাকশন হতো। সেটা কিন্তু আজকে কমে এসে প্রায় অর্ধেক হয়ে দাঁড়িয়েছে, 40,000 টনের কাছাকাছি। আর উল্টো দিকে দেখতে গেলে আমাদের পড়শি দেশ বাংলাদেশ, সে কিন্তু অনেকটাই এগিয়ে গেছে এবং প্রায় 6 লক্ষ টনের কাছাকাছি ওদের এখন প্রোডাকশান। তার অনেকগুলো কারণও আছে, সেগুলো আমরা একটু ডিসকাস করব পরে। কিন্তু যাই হোক না কেন, আমাদের এই যে ইলিশের ব্যাপারটা, তার কনজারভেশন থেকে শুরু করে, তার নিউট্রিশনাল প্রোফাইলিং থেকে শুরু করে, এবং এখানে যেগুলো দেখা যাচ্ছে আমাদের এই যে ইলিশের যে কনজার্ভ করা আছে, এইটা মিষ্টি জলে ইলিশকে তৈরি করার যে কাজ, সেটা কনসেপচুয়ালাইজেশন থেকে একদম বাস্তবিক পর্যায়ে নিয়ে আসার জন্যে যে কাজটা করেছে সেটা হচ্ছে সিফ্রি পুরো ভারতবর্ষে। ইলিশ মাছ সম্পর্কে মানুষের উৎসাহ প্রচুর, বিশেষত বাঙালিদের। ইলিশের সাথে তো একটা বিরাট সম্পর্ক। ইলিশ না হলে আমাদের সবসময়ই মনে হয় যেন কিছু একটা মাছ পেলাম না সারা বছরে। তো আমাদের এই সংস্থান সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট বা কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা সংস্থান ব্যারাকপুর, এই ইনস্টিটিউট দীর্ঘদিন ধরে ইলিশের সম্পর্কে গবেষণা করছে। আমরা 80-র দশকে দেখেছি আমাদের রিসার্চ পিরিয়ডে ডক্টর ডিকে দে, উনি ভীষণভাবে ইলিশের রিসার্চে যুক্ত ছিলেন। ইলিশের প্রজনন কিভাবে হতে পারে, মাছটা নদীতে কিভাবে কতখানি বাড়ে বা কি খায়, এই সম্পর্কে বিস্তারিত গবেষণা উনি করেছিলেন। তার সাথে সাথে চেষ্টা করেছিলেন মাছটার যদি প্রজনন সম্ভব হয়। তো সেই সময় থেকেই আমাদের উৎসাহ যেটা ছিল যে মাছটাকে ভবিষ্যতে যদি প্রজনন ঘটানো সম্ভব হয়, কারণ মাছটা ধীরে ধীরে কিন্তু নদীতে তার সংখ্যা কমে আসছে। তো এই অবস্থায় এসে আমাদের ডাইরেক্টর জেনারেল যিনি ছিলেন ডক্টর এস আয়াপ্পান, উনি আমাদেরকে একটা বিশেষ প্রকল্প অনুমোদন করেছিলেন, যাতে 7টা ইনস্টিটিউট যুক্ত ছিল। আমাদের ইনস্টিটিউট ছিল সেই লিড ইনস্টিটিউট। এর সাথে সাথেও সিফা, সিবা, সিআইএফই
এই ইনস্টিটিউটগুলো আরও কয়েকটা ইনস্টিটিউট মিলে গবেষণা করেছে। এই গবেষণাটা ছিল 2012 থেকে 2017। তারপরে এই প্রজেক্টটা শেষ হওয়ার পরে 2021 থেকে 2024 দ্বিতীয় পর্যায়ে আরেকবার গবেষণা শুরু হয়। প্রথম গবেষণায় যেটা দেখা গেছে, আমাদের সিফ্রির কাজ যদিও বা ছিল নদী সম্পর্কে গবেষণা করা, বা মাছটা নদীতে কিভাবে বেড়ে ওঠে, কিভাবে ধরা পড়ে, এই সমস্ত বিভিন্ন জিনিস, এবং লাইভলিহুড অ্যাসপেক্ট, যেই মৎস্য চাষিরা তারা কিভাবে মাছটাকে তাদের রুজি রোজগারের জন্য কিভাবে ইলিশ মাছটাকে পাচ্ছে, এই সব গবেষণা। কিন্তু এর সাথে সাথে আমাদের সিফা এবং সিবা এই দুটি ইনস্টিটিউট কিন্তু এই মাছটিকে আবদ্ধ জলাশয়ে চাষ করার ব্যাপারে বিশেষভাবে চেষ্টা করেছিল। এই প্রথম পর্যায়ে গবেষণায় যখন দেখা যায় যে মাছটা ছোট আবদ্ধ জলাশয়ে বড় হওয়া সম্ভব, তখন আমরা দ্বিতীয় পর্যায়ের যেই প্রজেক্ট নিই তাতে কিন্তু ফোকাসই ছিল যে মাছটা আমরা আবদ্ধ জলাশয়ে বড় করব এবং তার প্রজনন ঘটানো যদি সম্ভব হয়। এই ছিল আমাদের কাজ। তো আমরা কি করতাম, নদীতে যখন মাছটা একেবারে ম্যাচিওর, মানে প্রায় ডিম ছাড়বে, সেই অবস্থায় ফিমেল এবং মেল, ফিমেলের ডিম আমরা সংগ্রহ করে তার সাথে সাথে মেলের শুক্রাণু আমরা তার সাথে মিশিয়ে আমরা এই মাছটিকে ব্রিডিং যেই প্রক্রিয়া সেটা ওই নৌকার মধ্যেই করে সেটাকে তারপরে ওই নিষিক্ত যে ডিমগুলো সেগুলোকে অক্সিজেন প্যাকেট করে আমরা 3টে জায়গায় নিয়েছিলাম বেসিক্যালি। রহড়াতে ছিল আমাদের সিফার আন্ডারের রহড়া সেন্টার ছিল, তারপরে কোলাঘাট ছিল আমাদের সিফ্রির আন্ডারে, এবং কাকদ্বীপে ছিল আমাদের সিবার আন্ডারে। এই 3টে ইনস্টিটিউট আর সিআইএফইও এই কাজের সাথে যুক্ত ছিল। এখন যেটা দেখা গেছে, আমরা এই নিষিক্ত ডিম যেটা, সেটা যখন আমরা এই বিভিন্ন জায়গায় নিয়ে প্রথমত আমরা ল্যাবরেটরির মধ্যে বা ছোট জলের মধ্যে এটাকে হ্যাচিং করিয়েছি। হ্যাচিং করতে প্রায় 24 থেকে 28 ঘন্টা সময় লেগেছে। তারপর এই হ্যাচড লার্ভি যেগুলো তৈরি হয়েছে সেগুলোকে বিভিন্ন জায়গায় আমরা গ্রো করেছি। সেটা মানে ছোট নার্সারি পন্ডের মধ্যেও করেছি, অথবা ছোট ছোট ট্যাঙ্ক, সেটা প্লাস্টিক ট্যাঙ্ক হতে পারে, সিমেন্ট সিস্টেমস হতে পারে, বিভিন্ন জায়গায় আমরা গ্রো করেছি। গ্রো করে আমরা তাকে প্রথম থেকেই আর কি আমরা চেষ্টা করেছি প্ল্যাঙ্কটন ফিড করানোর জন্য, ফাইটোপ্ল্যাঙ্কটন এবং গ্র্যাজুয়ালি জু প্ল্যাঙ্কটন, এগুলোকে ফিড করা হয়েছে। সেই ফাইটো এবং জু প্ল্যাঙ্কটনও কিন্তু আমাদেরকে নিজেদেরকে তৈরি করে নিতে হয়েছে এই মাছগুলোকে খাওয়ানোর জন্য। তো আমরা দেখেছি কি, এই ফাইটো এবং জু প্ল্যাঙ্কটন যদি আমরা ঠিক মতনভাবে সরবরাহ করতে পারি তাহলে কিন্তু মাছটা রিলেটিভলি তাড়াতাড়ি, মাছটা কিন্তু নিজের থেকে খুবই স্লো গ্রোয়িং একটা মাছ। এটা হয়তো 1 বছরে হার্ডলি 150 গ্রামের কাছাকাছি পৌঁছয়, দ্বিতীয় বছরে গিয়ে সেটা হয়তো 350-400 গ্রাম পর্যন্ত পৌঁছয়। তো আমরা আমাদের মানে সাধারণভাবে যেই মাছটা খাই সেটা হয়তো 3 বছর বা তার বেশি বয়সের হয়। তো এই মাছটাকে আবদ্ধ অবস্থায় আমরা বড় করার চেষ্টা করেছি এবং ভীষণ রকম সাকসেসও পেয়েছি। মানে হ্যাঁ, মাছটা বড় হচ্ছে এবং আবদ্ধ জলাশয়ে এর কিন্তু ম্যাচুরিটিও বিভিন্নভাবে আসছে। আচ্ছা, এই যে প্ল্যাঙ্কটন ফিড হিসেবে আমরা দেওয়ার সাথে সাথে চেষ্টাও করা হয়েছে যাতে মাছে স্পেসিফিক খাওয়ারও আমরা তৈরি করতে পারছি। আমাদের সিবা কাকদ্বীপ বিশেষভাবে এই মাছের ফিড তৈরি করেছে খুবই সাকসেসফুলি, এবং সিফা রহড়াতেও কিন্তু এই ধরনের ফিড তৈরি করতে পেরেছে। আমাদের সিস্টেমে কোলাঘাটে গত বছর পর্যন্ত আমরা 689 গ্রাম 689 গ্রাম মাছ আমরা তৈরি করতে পেরেছিলাম। তারপরে 733 গ্রামও আমরা রেকর্ড করেছিলাম। কিন্তু আমাদের সিবা কাকদ্বীপে এই বছরে 992 গ্রাম পর্যন্ত রেকর্ডেড হয়েছে। আগামী দিনে উন্নত প্রযুক্তির মাধ্যমে পুকুরে ব্যাপক হারে ইলিশ চাষ সম্ভব হলে মৎস্য চাষিরা যেমন লাভবান হবেন, তেমনি বাজারে ইলিশের যোগান বাড়ায় সাধারণ মানুষের কাছেও প্রিয় এই মাছ আরও সহজলভ্য হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।